সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ইতিহাস হচ্ছে দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে ইতিহাস কি বা ইতিহাসের যে বেসিক ধারণা এবং প্রি হিস্ট্রি, ফটো হিস্ট্রি কভার করে ফেলেছিলাম। আজকের এই ক্লাসে আমি ফার্দার কোনো টপিক ডিসকাশন না করে আমি একটা টপিক চুজ করেছি, যেটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে টপিকটা থেকে আমাদের কোশ্চেন আসবে আসবে যদি পরীক্ষা হয়, ইতিহাসের মানে সিলেবাসে থাকে ইতিহাস, তাহলে ইতিহাস থেকে কোশ্চেন আসবে। তাহলে এবার আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, বলো ইতিহাস যদি জানতে চাও আজ থেকে আহ তোমার দাদুর দাদু কি করে গেছিল, সেটা তুমি কিভাবে জানবে? সেটাকে আমি জানবে, এটাকে উৎস বলবো বা সোর্স বলবো। তো হোয়াট ইজ দ্য সোর্স অফ হিস্ট্রি? যদি সোর্স অফ হিস্ট্রি দেখো, হিস্ট্রি যে সোর্স বেসিক্যালি দুটো হয়। একটা হচ্ছে আমাদের লিটারেরি সোর্স, লিখিত সোর্স, যেটা হচ্ছে আমাদের লিখিত সোর্স, লিটারেরি সোর্স। আর একটা হচ্ছে আমাদের কি আর্কিওলজিক্যাল সোর্স বা আর্কিও লজিক্যাল সোর্স। মনে করো তোমার দাদু কিছু লিখে গেছিল, তুমি দেখে নিলে যে হ্যাঁ আমার দাদু এটা এইসব কথা লিখে গেছে, আমি ওটা ফলো করবো বা ওটা আমাদের রয়েছে। এবার তোমার দাদু, মনে করো তোমার দাদুর বড় দাদু তোমার তখন ও লেখেনি কোনো কিছু, তাহলে তুমি কিভাবে জানতে পারবে তোমার দাদুর বড় দাদু কি কি ছিল না ছিল? সেটা জানতে গেলে আমাদের কিসের উপর ডিপেন্ড করবে? ওনার ব্যবহৃত জিনিসপত্র পেয়ে যাবো আমরা। দেখবো যে এই যে আমার দাদুর দাদুর এটা হচ্ছে কি, এটা চেয়ারটা, এটা হচ্ছে ওনার লাঠিটা, এটা লাঠি দিয়ে ও মানে হাঁটতেন। এই যে বিভিন্ন রকম তথ্যগুলো পেয়ে যাচ্ছি ওনার, মানে এই যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছিল, সেগুলোর বেসিসেও কিন্তু আমরা ইতিহাস জানতে পারি যে না সেই সময় এই ভালো মানের চেয়ার তৈরি হতো, এখনো চেয়ারটা টিকে আছে, ইটিসি ইটিসি জানতে পারি আমরা। তো ওই যে জিনিসগুলো রয়েছে, ওইসব জিনিসগুলোকে বলবো আমরা আর্কিওলজিক্যাল সোর্স। আর যেগুলো লিখে লিখে রেখে গেছেন ওগুলো হচ্ছে লিটারেরি সোর্স। তাহলে ইতিহাস জানতে গেলে আমাদের বেসিক্যালি দুটো জিনিসের উপর ডিপেন্ড করতে হয়, একটা হচ্ছে লিটারেরি সোর্স আর একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। যেটা আমাদের লিটারেরি সোর্স রয়েছে ওটাকে আমরা সাহিত্যিক উপাদান বলবো বাংলায়, আর একটা আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্স। এছাড়াও আরেকটা আমাদের রয়েছে, সোর্স রয়েছে, সেটা এবার আমাদের ভারতবর্ষে যদি ইতিহাস জানতে চাই, ভারতবর্ষের ইতিহাস মানে কি লিটারেরি সোর্স রয়েছে রয়েছে, আবার আর্কিওলজিক্যাল সোর্স রয়েছে। এবার এছাড়াও কিছু বিদেশি পর্যটক আসছিল ভারতবর্ষে ঘুরতে। এবার ওরা কি করেছে, ভারতবর্ষের যে অ্যাকাউন্ট ছিল, ভারতবর্ষের যে মানে আহ, তখনকার জিওগ্রাফি ছিল, তখনকার যে মানে রাজা প্রজারা ছিল, তাদের সম্পর্কে কিছু মানে সম্পর্কে কিছু না কিছু লিখে গেছেন। তো ওই যে মানে তথ্যগুলো পাচ্ছি ওনাদের অ্যাকাউন্টস থেকে, তো ওগুলোকে আমরা কি বলবো, বৈদেশিক বিবরণ বা ফরেন অ্যাকাউন্টস। তাহলে ইতিহাস জানতে গেলে আমাদের বেসিক্যালি এখন তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতে হবে। একটা হচ্ছে লিটারেরি সোর্স, আর্কিওলজিক্যাল সোর্স, আর একটা হচ্ছে ফরেন ট্রাভেলার্স বা ফরেন অ্যাকাউন্টস। তাহলে ইতিহাসের সোর্স আমাদের কটা হলো? তিনটা হলো এখানে। এবার আমরা দেখবো যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আছে এগুলো আর ফার্দার ডিভাইড করা যাবে না, কিন্তু যদি আমরা লিটারেরি সোর্সটাকে দেখি, লিটারেরি সোর্সকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ধার্মিক গ্রন্থ, মানে একটা যে ধর্মের সঙ্গে জড়িত একটা ধার্মিক গ্রন্থ বা ধর্মীয়, একটা হচ্ছে আমাদের ধর্মীয়, আর একটা কি হচ্ছে আমাদের, একটা হচ্ছে অধর্মীয় বা ধর্ম নিরপেক্ষ, যেটা ধর্মের সঙ্গে জড়িত নয়। এবার আমি বললাম তোমাকে যে আহ অর্থশাস্ত্র, কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে ওটা কি কোনো ধর্মীয় বুক? না, ওটা একটা রাজনৈতিক বুক। তো ওটা আমাদের অধর্মীয় বুক বা ধর্ম মানে ধর্মের সাথে জড়িত নয়। তাহলে কি এটা ধর্ম নিরপেক্ষ বা অধর্মীয়। ঠিক আছে, আমি এখানে লিখতে পারছি না অবশ্য, তাহলে এখানে লিখলাম অধর্মীয়। ঠিক আছে, একটা হচ্ছে ধর্মীয়, একটা অধর্মীয়। এবার ধর্মীয় যদি বইগুলোকে দেখি আবার আমার ভারতবর্ষে যে কিছু কিছু ধর্ম আছে আমাদের, একটা ব্রাহ্মণের সঙ্গে জড়িত রয়েছে আমাদের, ব্রাহ্মণ ধর্মের সঙ্গে, যেমন আমাদের কি আহ হিন্দু মানে হিন্দু ধর্মে যেটা বলে ব্রাহ্মণ ধর্ম ওঠাই, সেটা হচ্ছে আমাদের কি বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, এগুলো যে রয়েছে আমাদের, এই সবগুলো হচ্ছে আমাদের ব্রাহ্মণ ধর্ম। এছাড়াও কিছু রয়েছে আমাদের অব্রাহ্মণ, যেগুলো ব্রাহ্মণ ধর্ম ছাড়াও কিন্তু অন্যান্য বই পুস্তক রয়েছে, যেমন কি জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এটাও কিন্তু ধর্মীয় বুক। ঠিক আছে, তাহলে জৈন, বৌদ্ধ এগুলো হচ্ছে কি আমাদের অ মানে সরি অব্রাহ্মণ। তাহলে একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে অব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যে পেয়ে যাচ্ছি আমাদের হিন্দু ধর্মের বইগুলো, আর অব্রাহ্মণের মধ্যে আমাদের পাচ্ছি জৈন আর বৌদ্ধগুলো। তাহলে আবার এই চ্যাপ্টারের মধ্যে আমি, হ্যাঁ, যেটা আর্কিওলজিক্যাল সোর্স রয়েছে, সরি ফার্দার ডিভিশন করতে পারবো না। আর্কিওলজিক্যাল জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে আমাদের, যেটা আমাদের মুদ্রা, মুদ্রার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা জানতে পারি যে বৈদেশিক মানে এখানকার রাজা কে ছিল, তার সময় কি কি ছিল। তাহলে একটা হচ্ছে কয়েন্স বা মুদ্রা। এছাড়া কি হচ্ছে, কোনো কোনো রাজা আমাদের ভারতবর্ষে কি করেছেন, লিখে গেছেন মানে পাথরের গায়ে বা খোদাই করে কোথাও লিখে গেছেন। তো এটাকে বলি আমরা অ্যাপিগ্রাফি। ঠিক আছে, যে আমাদের কি বলবো ওটাকে বাংলায় কি বলে ওটাকে, হ্যাঁ, আহ, স্তম্ভলেখ বা অভিলেখ। ঠিক আছে, তাহলে আমরা কি একটা মুদ্রা পাবো, না হলে অভিলেখ পাবো। এই দুটা ভাগে আমাদের বিভক্ত করা হয়েছে আমাদের আর্কিওলজিক্যাল সোর্সকে। ঠিক আছে, অভিলেখ। এবার আমরা যে এই যে জিনিসগুলো
আলোচনা করলাম। সোর্স হিস্ট্রি, লিটারেরি সোর্স যতগুলো রয়েছে সেগুলোকে একে একে দেখবো। পুরো ইতিহাসের মধ্যে যতগুলো লিটারেরি সোর্স হচ্ছে সবগুলোকে আমরা একসাথে পড়ে নেওয়ার চেষ্টা করবো। যেহেতু কোশ্চেন এখান থেকে আসবে, তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে তো পড়বো, কিন্তু একবার দেখে নিই সবগুলোকে, তাহলে কি হবে, আমাদের সবগুলো একবার লার্ন হয়ে যাবে, আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন পেয়ে যাবো 100%। তাহলে আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে যেগুলো কয়েন্স রয়েছে, কয়েন্স গুলোকে জানবো আমরা, কোন কোন মানে রাজার আমলে কোন কোন কয়েন ছিল সেই কয়েনগুলো সম্পর্কে জানবো। এছাড়া অভিলেখগুলো সম্পর্কেও জানার চেষ্টা করবো। তো দেখে নিচ্ছি আমরা নেক্সট যে স্টেপ আমাদের কি। এখানে আমাদের প্রথমে যেটা বললাম, মুদ্রা। আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কি ছিল আমাদের, মুদ্রা বা কয়েন্স। এবার দেখো মুদ্রার বিবর্তন সম্পর্কে আমরা জানবো। মুদ্রা সম্পর্কে পড়াশোনাকে বা আমরা যদি স্টাডি অফ কয়েন্স দেখি, তাহলে নিউমিসমেটিক বলা হয়। কি বলা হয়? নিউমিসমেটিক বলা হয়। এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, দ্য স্টাডি অফ কারেন্সি অর কয়েন ইজ নন অ্যাজ নিউমিসমেটিক। ঠিক আছে। এবার এখানে কিছু ভারতীয় রাজা ছিল, বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম করি বলছি, কারেন্সি ইউজ করেছিল। সেই কারেন্সি বা কয়েনগুলো সম্পর্কে আমরা দেখবো। এবার দেখো, এক সময় আমাদের কড়ি ব্যবহার হতো। কড়ি এখনো ব্যবহার হয় আমাদের বাচ্চাদের কোমরে বাঁধার জন্য। কড়ি একটা এই সেল পাওয়া যায় না, এরকম সেল থাকে, এরকম কি যেন একটা সেল, এখানে ফোঁটা করে দিয়ে আমরা বেঁধে দিই, মানুষ কোমরে বাঁধি বা গরুর ইসে লাগিয়ে দেয়, কেউ গলায় ঝুলিয়ে দেয় এই কড়িগুলো। তো আগেকার দিনে কিন্তু কড়ি ব্যবহার হতো। ঠিক আছে। এটা কিন্তু সেই গুপ্ত যুগে ভালো ব্যবহার হতো। ঠিক আছে, গুপ্ত যুগে। এবার আমরা দেখে নিব এই ছকটাকে তোমরা একবার রেক্টিফিকেশন করে নিতে পারো বা লার্ন করে নিতে পারো। তার আগে আমি একবার এক্সপ্লেনেশন করে দিই। দেখো, সিন্ধু সভ্যতা যে ছিল সেখানকার মুদ্রা ছিল কিন্তু টেরাকোটা। টেরাকোটা বলতে কি ছিল? পোড়া মাটির তৈরি মুদ্রা ছিল। এটা কি ছিল? মাটি পুড়িয়ে বানানো হতো। এখানে কিছু লেখা থাকতো না, শুধু চিত্র বানানো থাকতো। ঠিক আছে। এটাকে বলা যায় পিক্টোগ্রাফিক বলা যায়। ঠিক আছে, পিক্টোগ্রাফিক বা চিত্রাত্মক। ঠিক আছে। এবার মৌর্য যুগ। মৌর্য যুগে আমাদের কোন মুদ্রা ছিল? সেটা ছিল আহত বা পঞ্চমার্ক। ঠিক আছে, আহাত বা পঞ্চমার্ক, কিন্তু এটা ছিল মৌর্য যুগের ইয়ে। ঠিক আছে, কোনো লেখা থাকতো না, শুধু চিহ্ন খোদাই করে থাকতো। রূপার মুদ্রাকে কি বলা হতো? পণ বলা হতো সেই মৌর্য যুগে। দ্যাটস অল। আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাতবাহন যুগে। সাতবাহনটা কিন্তু সিসার তৈরি বা আমাদের যে লিড হয়, ইংলিশে এটাকে আমরা লিড বলি, আর শর্ট ফর্ম হচ্ছে পিবি বা প্লাম্বাম। এই প্লাম্বাম দিয়ে কিন্তু কি বানাতো না, মুদ্রা বানাতো, কয়েন বানাতো। ঠিক আছে। তাহলে সাতবাহন যুগে কিসের তৈরি ছিল মুদ্রা? সিসার তৈরি মুদ্রা ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে পরীক্ষায়। হ্যাঁ। তাহলে ভারতে এরাই প্রথম সিসার মুদ্রা চালু করেছিল। তাহলে ভারতবর্ষে প্রথম সিসার মুদ্রা চালু করেছিল কোন রাজা রাজবংশ? সেটা হচ্ছে সাতবাহনরা। এবার দেখবো আমরা স্বর্ণ মুদ্রা। ভারতের যে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিল সেটা হচ্ছে কারা? ইন্দো গ্রিকরা। ঠিক আছে। ইন্দো গ্রিক ওয়ার দ্য ফার্স্ট পার্সন টু ইন্ট্রোডিউস দ্য গোল্ড কয়েন ইন ইন্ডিয়া। তাহলে গোল্ড কয়েন কারা করেছিল? ইন্দো গ্রিকরা করেছিল। এবার যদি গোল্ড কয়েন তো করেছিল ইন্দো গ্রিকরা, বাট যদি শুদ্ধ বলে পিওর সোনা, দেখো তাহলে পিওর সোনা কে করেছিল? পিওর সোনা করেছিল আমাদের কনিষ্ক বা কুষাণ যুগে। ঠিক আছে, কুষাণ যুগে হয়েছিল এবং কনিষ্কের সময় হয়েছিল। দ্যাটস অল। গুপ্ত যুগে সর্বাধিক, এবার এরা তো বিশুদ্ধ সোনা করলো কে? ইন্দো গ্রিকরা। তার মধ্যে আবার সবচেয়ে পিওর সোনা যদি বলা যায় সেটা হচ্ছে কুষাণ যুগে। এবার সবচেয়ে বেশি সোনা চালু করেছিল সেটা হচ্ছে গুপ্ত যুগে। ঠিক আছে, সংখ্যার মধ্যে বেশি ছিল, কিন্তু এখানে ইমপিওর সোনা ছিল, ইমপিওর যেটাকে বলি আমরা, বা অশুদ্ধ সোনা। ঠিক আছে, অশুদ্ধ সোনা কিন্তু এই গুপ্ত যুগে শুরু হয়েছিল বেশিরভাগ। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত 2 এর সময় কি হয়েছিল? আমাদের রূপার মুদ্রা তৈরি হয়েছিল, রূপার মুদ্রা। ঠিক আছে। হ্যাঁ। তারপর সমুদ্রগুপ্ত যে কয়েনগুলো ছিল সেটা ময়ূর শৈলী ছিল বা বিনা শৈলী। ঠিক আছে, ও যে সমুদ্রগুপ্ত ছিলেন কি বিনা প্রেমী ছিলেন বা বিনা বাদক ছিলেন। বিনা বলতে আমাদের যে সরস্বতী দেবী, যে আমাদের সাথে যে এইটা রয়েছে, ইনস্ট্রুমেন্টটা রয়েছে, সেটা একটা বিনা বলা হয়। ওই বিনা বাদক ছিলেন কি আমাদের সমুদ্রগুপ্ত। উনার কিন্তু এই মুদ্রা পাওয়া গেছে, সেগুলো হচ্ছে ময়ূর শৈলী বা বিনা 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 শৈলী। এছাড়াও তিনি আরেকটা মুদ্রা চালু করেছেন, সেটা হচ্ছে রাজা রানী। ঠিক আছে, তিনি রাজা রানী মুদ্রা। ঠিক আছে, রাজা রানী মুদ্রা। ঠিক আছে। এবার মুঘল যুগে আমাদের যে হুমায়ুন ছিলেন, হ্যাঁ হুমায়ুন ছিলেন। হুমায়ুন বাংলা আক্রমণ করতে আসছিল। বাংলা আক্রমণ করে যখন বাড়ি ফিরছিল 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ বা বিল্বগ্রামের যুদ্ধে, তো কি করেছিল, নিজেকে বাঁচাতে গিয়ে ওই গঙ্গা জলে ডুব ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে ও ডুবে মরতে ছিল। সেখানে একজন ভিস্তি ছিল বা এখানে ইয়ে ছিল, যে জলে থাকে মাছ ছড়া থাকে, সেই হচ্ছে শিহাবুদ্দিন। শিহাবুদ্দিন তাকে কি করে বাঁচাইছিল। এবার তখন এই হুমায়ুন তাকে বললো যে তুমি বলো তোমার এই যে আমার পরে যে ফেভার করলে, সেই ফেভারে তুমি কি নিতে চাও, কি তোমাকে একদিনের জন্য রাজা বানিয়ে দিচ্ছি আমি, চলো। তোকে কি করলো? একদিনের জন্য রাজা বানাইছিল। তো রাজা বানিয়ে এই শিহাবুদ্দিন কিন্তু একটা চালাক মানুষ ছিল। ও বললো যে আমি একদিনের জন্য রাজা হলাম, আমি কি কাজ করবো আমি যদি মনে রাখতে পারি আমার জীবন ভর। তাহলে কি করলো? ও হঠাৎ করে বললো যে আমার ইসের জন্য বা আমার নাম দিয়ে কি থাকবে? মুদ্রা থাকবে। কিসের মুদ্রা থাকবে? হঠাৎ করে যদি আমি কয়েনের মুদ্রা
কোনো মেটালের মুদ্রা বলি, মডেলতে বানাতে টাইম লাগবে, একদিনের জন্য বানাতে হবে, তাহলে কি করবো, চামড়ার তৈরি যে আমাদের ইয়ে হয়, স্কিন হয় অ্যানিমালের স্কিন, সেই স্কিন দিয়ে কি করলো, মুদ্রা তৈরি করলো। তাহলে চামড়ার মুদ্রা কোন যুগে শুরু হয়েছিল, সেটা হচ্ছে মুঘল যুগে। কার সময়, হুমায়ুনের সময়, এবং চালু করেছিল কে, শিহাবুদ্দিন নামক একজন ভিস্তিওয়ালা, ঠিক আছে। শেরশাহ সূরির সময় 3 প্রকার মুদ্রা ছিল, দাম, রুপিয়া আর আসারফি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাম যে ছিল সেটা ছিল তামার তৈরি, তামা অর্থাৎ কপার। তাহলে দাম বা কপার দিয়ে তৈরি মুদ্রাকে বলা হতো দাম, ঠিক আছে। এবার রুপিয়া, এই যে রূপো বা রুপিয়া, ঠিক আছে, রুপিয়া ছিল কিসের, রুপিয়া ছিল আমাদের সিলভারের তৈরি। সিলভার মানে চাঁদি যেটাকে বলি আমরা, সিলভার বা রুপিয়া বা সরি রূপ, বাংলায় রূপো বলি আমরা, আর ইংলিশে সিলভার বলি। তাহলে সিলভারের তৈরি ছিল রুপিয়া, আর আসারফি যেটা ছিল, সেই আসারফি ছিল কিসের, সোনার তৈরি বা গোল্ডের তৈরি। তাহলে এই ছিল আমাদের একটা মুদ্রা সম্পর্কে বিশেষ ধারণা। এইখান থেকে কিন্তু কোশ্চেন পাবে, যদি মুদ্রা সম্পর্কে কোশ্চেন আসে তাহলে এখান থেকে একটা না একটা কোশ্চেন দিবেই, ঠিক আছে। এবার আমরা দেখে নিব নেক্সট বিষয় যেটা হচ্ছে আমাদের অ্যাপিগ্রাফি, মানে অভিলেখগুলো। অভিলেখ কাকে বলা হয় সেটা দেখবো আগে। পাথরের গায়ে যদি শক্ত আধারে খোদাই করে লেখাকে বলা আমাদের অভিলেখ বলা হয়। এই সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, অ্যাপিগ্রাফি বলা হয়, ঠিক আছে। এবার যদি তুমি মানে ওই স্টাডি করছো, স্টাডি অফ দা ইনস্ক্রিপশন বা অভিলেখ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাপিগ্রাফি বলা হয়, ঠিক আছে। এবার অভিলেখের প্রকারভেদ গুলো দেখবো আমরা। অভিলেখকে আবার আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মানে শিলালিপি, যেটাকে বলে রক এডিক্ট, যেটা মানে আমাদের কি পাহাড়ের গায়ে, গাত্রে বা পাথরের গায়ে খোদাই করে লেখা। এখানে একটা পাথর রয়েছে, একটা মনে করো বড় পাহাড় রয়েছে, এখানে কিছু লিখে দিয়েছে, ঠিক আছে, লিখে দিয়েছে খোদাই করে। তো এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা শিলালিপি বলবো। এবার কি করেছে, স্তম্ভ, এই স্তম্ভ বানালো, এই স্তম্ভর মানে গায়ে কি করছে, স্তম্ভের গায়ে আবার খোদাই করে লিখছে, খোদাই করে লিখছে চারদিক থেকে। এটাকে বলবো আমরা স্তম্ভ লিপি বা পিলার এডিক্ট। তাহলে অ্যাডিক্ট গুলোকে বা মানে অ্যাপিগ্রাফি গুলোকে দুভাগে ভাগ করা হয়, মানে অ্যাপেক্স গুলোকে, সেটা হচ্ছে কি একটা শিলালিপি, একটা হচ্ছে আমাদের স্তম্ভলিপি। ওকে, নাও বিশ্বের যে প্রথম মানে এই যে মানে লেখা শুরু করেছিল পাথরের গায়ে, সেটা করেছিল কি ইরানের শাসক ছিল, তার নাম ছিল কি, তার নাম ছিল ডেরিয়াস বা দারিয়াস, ঠিক আছে। এই দারিয়াস বা ডেরিয়াসই প্রথম মানে কি খোদাই প্রক্রিয়া শুরু করেছিল। এবং ভারতবর্ষে মানে এর থেকে কিন্তু প্রেরিত হয়ে বা মানে ইন্সপায়ার হয়ে আমাদের ভারতবর্ষে সম্রাট অশোক চালু করেছিলেন। তাহলে অশোক ওয়াজ দি ফার্স্ট পারসন টু ইন্ট্রোডিউস দ্য অ্যাপিগ্রাফি ইন ইন্ডিয়া। ওকে, তাহলে ইনি প্রথম ভারতবর্ষে ইনস্ক্রিপশন চালু করেছিল বা অভিলেখ লেখা প্রচলন চালু করেছিল। এবার হচ্ছে আমাদের কি বগজ কই। বগজ কই থেকেই প্রথম মানে কিন্তু এই অ্যাপিগ্রাফি পাওয়া গেছিল। আর এই বগজ কইটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে এশিয়া মাইনর। এশিয়া মাইনর বর্তমান যেটা টার্কি রয়েছে বা তুরস্ক রয়েছে, সেখানেই কিন্তু ছিল, ঠিক আছে। তাহলে এইটুকু হয়ে গেলে আমাদের অভিলেখ সম্পর্কে। এবার অভিলেখগুলো সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট অভিলেখ রয়েছে সেগুলোকে আমরা একবারে লার্ন করে ফেলবো এই পেজের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে কিছু কিছু মানে গুরুত্বপূর্ণ লিপি রয়েছে, ঠিক আছে, সেই লিপিগুলো দেখবো আমরা, ঠিক আছে। হ্যাঁ, তো এই পিলার এডিক্ট গুলো যদি দেখি আমরা, সরি, হ্যাঁ, রক এডিক্ট গুলো বা স্তম্ভ, হ্যাঁ, রক এডিক্ট বলতে আমাদের শিলালিপিগুলো, সেই শিলালিপিগুলো দেখলাম। দেখো হাতিগুম্পা, কলিঙ্গরাজ খারবেল, কে লিখেছিল, মানে কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্পা লিপি। তাহলে হাতিগুম্পা লিপি মানে কার, সেটা হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে। এটা কোথা থেকে জানতে পারবো, মানে কলিঙ্গ সম্পর্কে। তো কলিঙ্গ বর্তমান কোথায়, কলিঙ্গ বর্তমান ওড়িশাতে রয়েছে। এখানে আমরা কি জানতে পারি, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 BC-তে হয়েছিল, আমাদের অশোক করেছিলেন, সম্রাট অশোক। তখন যে হয়েছিল সেইটা সম্পর্কে জানতে পারবো। এবং তখন এই জায়গাটার রাজা কে ছিল, তখন আমাদের হাতি মানে ওই কলিঙ্গের রাজা কে ছিল বা ওড়িশা রাজা কে ছিল, সেটা আমরা জানতে পারি। একটু দাঁড়াবে, সরি। जी, जी सर। हाँ, इस्लामपुर में है तो। हाँ, कल, हाँ मेरा ही क्लास है वैसे भी, हाँ। देबू सर कल रहेंगे नहीं, शायद हमें ही आना पड़ेगा। रहेंगे, अच्छा अच्छा, अच्छा अच्छा, ठीक है सर, हम आ जाएंगे थोड़ी देर बाद, 8 बजे तक। সো সরি, ক্লাসটা রেজিস্টার করি। হ্যাঁ, দেখো এবার আমাদের দ্বিতীয় যেটা হচ্ছে আইহোল, মানে আমাদের যে আইহোল শিলালিপি রয়েছে বা আইহোল এডিক্ট রয়েছে সেটা, ঠিক আছে, আইহোল। এটা কার সময় ছিল, দ্বিতীয় পুলকেশীর সময় ছিল, ঠিক আছে। এটা মানে কোথায় বর্তমানে, সেটা আমাদের কর্ণাটকে পাওয়া যায়, ঠিক আছে। এবার
এখানে আমরা কার সম্পর্কে জানতে পারি, হর্ষবর্ধনের পরাজয় এবং পুলকেশী বীরত্বের যে রয়েছে, এই যে মানে পুলকেশী টু রয়েছে, পুলকেশী টু যে আমাদের হর্ষবর্ধনকে পরাজয় করেছিল সেটা কিন্তু এই আমাদের আইহোল শিলালিপি থেকে জানতে পারি। ঠিক আছে, এটা কোথায় আমাদের, এটা আমাদের কর্ণাটক বা রাজস্থানে অবস্থিত, দুটাতেই পাওয়া যায়। ঠিক আছে, কর্ণাটকে পাওয়া যায়, রাজস্থানে পাওয়া যায়। এবার হচ্ছে আমাদের জুনাগড় শিলালিপি। তাহলে জুনাগড়ের মানে কে হচ্ছে আমাদেরকে সংশ্লিষ্ট শাসক ছিল কে, রুদ্রতামন। তাহলে শক রাজা রুদ্রতামন হচ্ছে জুনাগড় লিপি, সেটা আমাদের কোথা থেকে জানতে পারি আমরা, সেটা গুজরাটের ইতিহাস জানতে পারি। এখানে যে আমাদের সুদর্শন হ্রদ রয়েছিল, সেই সুদর্শন হ্রদের জন্য আমরা সম্পর্কে এই মানে জুনাগড় অভিলেখ থেকে জানতে পারি বা জুনাগড় শিলালিপি থেকে জানতে পারি। তো চন্দ্রগুপ্ত মৌর্য তৈরি সুদর্শন হ্রদ সংস্কারের বিবরণ এখান থেকে আমাদের জানা যায়। এবার নেক্সট যেটা হচ্ছে আমাদের প্রয়াগ প্রশস্তি। প্রয়াগ প্রশস্তি, যেটাকে আমাদের এলাহাবাদ প্রশস্তিও বলা হতো, নাম চেঞ্জ হয়ে গেছে এখনো, আবার আগে নাম ছিল এলাহাবাদ প্রয়াগ, প্রয়াগ নাম এখনো হয়েছে। তাহলে কিছু কিছু সময় এলাহাবাদ প্রশস্তি হয়ে কি এলাহাবাদ প্রশস্তি। তাহলে এই এলাহাবাদ প্রশস্তি কার সময় ছিল, সমুদ্রগুপ্ত ছিল, সে সমুদ্রগুপ্ত বানিয়েছিল। এটা কোথাকার, এটা ছিল আমাদের এলাহাবাদ ইউপিতেই, তাহলে ইউপিতে ছিল। ঠিক আছে, তার যে দিগ্বিজয় ছিল বা কবি হরিসেন ছিল, এই সম্পর্কে কিন্তু এখানে জানা যায় আমাদের এলাহাবাদ প্রশস্তি থেকে। ঠিক আছে, বিতারি অভিলেখ কোথায়, বিতারি হচ্ছে স্কন্দগুপ্তের সময় গাজীপুর ইউপিতে পাওয়া যায়। ভারতে হুন আক্রমণের প্রথম ধারণা কিন্তু এখান থেকে পাওয়া যায়, বিতারি অভিলেখ থেকে। এবার মেহর আলী অভিলেখ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চন্দ্রগুপ্ত টু, চন্দ্রগুপ্ত ওয়ান এবং টু দুজনেই কিন্তু এখানে রয়েছে। এটা কোথায়, এটা হচ্ছে আমাদের দিল্লিতে অবস্থিত। এটা হচ্ছে একটা লৌহ স্তম্ভ, একটা লোহার তৈরি স্তম্ভ ছিল। এটা কিন্তু মানে তার যে কেমিক্যাল রয়েছে, ফিচার রয়েছে, তার জন্য কিন্তু প্রসিদ্ধ। এটাতে কিন্তু আজও পর্যন্ত মরিচা ধরেনি। ঠিক আছে, দেখতে পাবে দিল্লিতে গেলে। ঠিক আছে, মেহর আলী অভিলেখ। এবার বিহার শরীফে, বিহার মানে স্কন্দগুপ্ত দেওপাড়া যেটা রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোথায়, বাংলাদেশে রয়েছে, বিজয় সেনের সময়। ঠিক আছে, বাংলাদেশের দেওপাড়া। সেন বংশের উত্থান ও বিজয় সেনের রাজত্ব সম্পর্কে জানা যায় দেওপাড়া থেকে। গোয়ালিয়র কোথায় রয়েছে আমাদের, গোয়ালিয়র রয়েছে মধ্যপ্রদেশে, আর মান্দাসর রয়েছে মধ্যপ্রদেশে, দুটোই। এখানে আমাদের অতটা ইম্পর্টেন্ট নেই, যে প্রথমে গুলো ইম্পর্টেন্ট, যেগুলো জাস্ট লার্ন করে নিবে একবার। ওকে, নেক্সট দেখে নিচ্ছি আমরা গুরুত্বপূর্ণ স্তম্ভলিপিগুলো। এবার আমরা তো শিলালিপি দেখলাম, রকাটিক, এবার আমরা স্তম্ভলিপি দেখি বা পিলারিটিক গুলো দেখো। এখানে কিছু ইম্পর্টেন্ট গুলো রয়েছে আমাদের কি, মেহর আলী স্তম্ভলিপি, এটা আমাদের দিল্লিতে বললাম একটু আগে, এটা তার মানে লোহা এর জন্য মানে কেমিক্যাল ফিচারের জন্য প্রসিদ্ধ। মথুরা স্তম্ভলেখ কোথায় আমাদের, উত্তরপ্রদেশে অবস্থিত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় হয়েছিল। এরণ স্তম্ভলেখ মধ্যপ্রদেশ থেকে আমাদের ভানুগুপ্তের সময়কার ছিল, সতীদাহ প্রথার কথা প্রমাণ পাওয়া যায় এখান থেকে। বেশনগর স্তম্ভলেখ যেটা রয়েছে আমাদের কোথায়, মধ্যপ্রদেশে। হেলিওডোরাস স্তম্ভলেখ, এটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। ঠিক আছে, এখানে গ্রিক দূত হেলিওডোরাস এটি স্থাপন করেছিলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট তার জন্য। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে ভগবত ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখে নেব আমরা। হ্যাঁ, তো দুটো হয়ে গেল আমাদের। এবার হচ্ছে আমাদের কি, লিটারেরি সোর্স। লিটারেরি সোর্সের মধ্যে আমাদের ফরেন ট্রাভেলার্স, ওদের অ্যাকাউন্ট গুলো জানবো। এখানে কিছু ফরেন ট্রাভেলার্স আসছিল ভারতবর্ষে, তাদের কিছু মানে কি লিখিত সোর্স রেখে গেছেন, বা কিছু আমাদের ভারতবর্ষ সম্পর্কে অ্যাকাউন্ট বা বিবরণ রেখে গেছেন, সেই বিবরণগুলো দেখি আমরা। মানে পৃথিবীতে প্রথম যদি মানে ইতিহাস লেখা শুরু করেছিলেন, সেই ব্যক্তি হচ্ছে আমাদের কি, হেরোডোটাস। হেরোডোটাস মানে কি ফার্স্ট মানে বই লিখেছিলেন, তার বইয়ের নাম হচ্ছে হিস্ট্রিকা। আর তার জন্যই তাকে কি বলা হয়, ইতিহাসের জনক বলা হয়। ঠিক আছে, ফাদার অফ হিস্ট্রি বলা হয়। ঠিক আছে, এই ইতিহাসের জনক বলা হয় আমাদেরকে হেরোডোটাসকে। মেগাস্থেনিস তার কোন পুস্তক লিখেছিলেন, ইন্ডিকা পুস্তক লিখেছিলেন। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সময় তিনি ভারতে এসেছিলেন। ঠিক আছে, টলেমির হচ্ছে নাকি জিওগ্রাফিকা, প্লিনির হচ্ছে ন্যাচারাল হিস্ট্রিকা, আলবেরন হচ্ছে কিতাবুল হিন্দ বা তর্ককিহীন, ফাহিয়েন হচ্ছে ফুও কুও কি। দেখো ফা, এখানে ফা পেয়ে যাবে, তো এখানে ফুও পেয়ে, এখান থেকে মনে রাখবে যে ফা ফুও। ঠিক আছে, আর হিউয়েনসাং, হিউয়েনসাং হর্ষবর্ধনের সময় ছিল, কার সময়, হর্ষবর্ধন, মনে রাখবে। হিউয়েনসাং এস থেকে হচ্ছে, এস থেকে আমাদের হিউয়েনসাং হচ্ছে বা হর্ষবর্ধন হচ্ছে, মনে রাখবে। তার বইয়ের নাম হচ্ছে কি, সিইউকি। আর যে ফাইয়েন কার সময় ছিল, ফাইয়েন কিন্তু আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় এসেছিল। ঠিক আছে, আর ইবনে বতুতা যে ছিল আমাদের, ইনি এসেছিলেন আমাদের মরক্কো ছিলেন, তিনি মোহাম্মদ বিন তুগলকের সময়, যে পাগলা রাজা ছিল, সেই পাগলা রাজার সময় এসেছিলেন। আর তার বইয়ের নাম হচ্ছে আমাদের কি, কিতাবুল রেহেলা। ঠিক আছে, কিতাবুল রেহেলা। এবার হচ্ছে আমাদের কি, আব্দুল রাজ্জাক। ইনি একজন ছিলেন, তিনি মানে কৃষ্ণদেব রায়ের সময় ছিলেন, ভারতবর্ষে ছিলেন। কার সময়, কৃষ্ণদেব রায়ের সময়, যে আমাদের সুরূপ বংশ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, তার সময় কিন্তু তিনি এসেছিলেন। তার বইয়ের নাম হচ্ছে মাতলাই সাহেন। এখানে কিন্তু এই বইগুলোর নাম কিন্তু মানে খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা জিজ্ঞাসা করা হয়ে থাকে, তোমরা লার্ন করে নাও একবার। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এই যদি তুমি পিডিএফটা পেতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলে তুমি ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বার পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখে নেবো আমরা। এবার হচ্ছে আমাদের সাহিত্যিক উৎস বা লিটারেরি সোর্স। সাহিত্যিক উৎস বা লিটারেরি সোর্স হচ্ছে আমাদের কি, আমি একটু আগে বললাম যে সাহিত্যিক উৎস হচ্ছে আমাদেরকে দু প্রকার ভাগ করা যায়, একটা হচ্ছে ধার্মিক সম্পর্ক, একটা হচ্ছে অধার্মিক। যেটা ধর্মের সঙ্গে যুক্ত সেটাকে ধার্মিক বলা যায়, যেমন হচ্ছে আমাদের কি বিভিন্ন রকম ধর্মগ্রন্থগুলো। এবার হচ্ছে অধার্মিক, যেটা আমাদের কি মানে বিভিন্ন রকম ধর্মের সঙ্গে জড়িত নই, যেমন হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র। হ্যাঁ,
এবার আমরা দেখে নিব ধার্মিক সাহিত্যগুলোর মধ্যে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আমাদের কি ব্রাহ্মণ, একটা হচ্ছে অব্রাহ্মণ। তাহলে আগে আমরা অব্রাহ্মণগুলোকে শেষ করে ফেলি, ঠিক আছে। অব্রাহ্মণ মধ্যে কি বলা হয়, জৈন ধর্ম। তাহলে জৈন ধর্মগ্রন্থ যে রয়েছে সেটা কোন ভাষায় রচিত, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রকৃত ভাষায় রচিত, ঠিক আছে। আর এদের সম্মিলিত ভাবে কি বলা হতো, আগম বলা হতো। এদের যে মানে ধর্মগ্রন্থগুলো আছে তাদের কি বলা হতো, আগম বলা হতো, ঠিক আছে। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের 12টি অঙ্গ, 12টি উপাঙ্গ, আচারাঙ্গ সূত্র, ভগবতী সূত্র, মূল সূত্র, কল্পসূত্র, আদি পুরাণ, এগুলো সবগুলো হচ্ছে জৈন ধর্মগ্রন্থ। তাহলে তোমাকে যদি এই যে মানে অঙ্গ, উপাঙ্গ, আচারাঙ্গ সূত্র, এগুলো সবগুলো কার সম্পর্কে জড়িত, জৈন সম্পর্কে। ওকে, তাহলে জৈন ধর্মের মানে ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত ছিল, প্রকৃত ভাষায় রচিত ছিল। দ্যাটস অল। নেক্সট, এবার হচ্ছে বৌদ্ধ সাহিত্যগুলো। বৌদ্ধ সাহিত্যগুলির মধ্যে যদি দেখি আমরা, তাহলে বৌদ্ধ ধর্মের মধ্যে মানে গৌতম বুদ্ধ, আমাদের এটা আমাদের আলাদা একটা ক্লাসই হবে, ঠিক আছে। গৌতম বুদ্ধ এবং জৈনিজম ধর্মে বা বুদ্ধিজম ধর্মকে, কিন্তু এখানে আমরা ওদের শুধু পুস্তকগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো, ঠিক আছে। এদের ভাষা কি ছিল, এরা কিন্তু মানে যে লোকাল ভাষা ছিল, যেখানে মানুষ বুঝে যে ভাষা, সেই ভাষায় কিন্তু তারা পরিচালিত করতো সেই মানে বইগুলো, তাদের সাহিত্যগুলো। তাদের ভাষা ছিল কি, পালি ভাষা, ঠিক আছে, পালি ভাষা, ঠিক আছে, পালি ল্যাঙ্গুয়েজ। জাতকের গ্রন্থ, মানে এই গ্রন্থে মানে কি বুদ্ধের পূর্বজন্মের 500টি গল্পের সংকলন রয়েছে। তাহলে জাতক হলো একটা ললিত বিস্তার, এখানে মহাত্মা গান্ধীর মানে সম্পূর্ণ জীবনী পাওয়া যায়, ঠিক আছে। দেখো ললিত বিস্তার, তাহলে এখানে বিস্তার থেকে মনে রাখবে ওর জীবনের পুরো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে ললিত বিস্তার। অঙ্গুত্তর নিকায়, এই গ্রন্থটিকে প্রাচীন ভারতের 16টি মহাযান পদ, আমাদের যে ভারতবর্ষের 16 মহাযান পদ ছিল বা 16টি মহাযান পদ, সেই সম্পর্কে কিন্তু আমরা এখানে জানতে পারি। তাহলে এটা কোন বই থেকে আমাদের, সেটা হচ্ছে আমাদের অঙ্গুত্তর নিকায় থেকে। তাহলে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়। এছাড়া আমাদের কি রয়েছে, বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক রয়েছে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, ঠিক আছে। তাহলে ত্রিপিটক হচ্ছে আমাদের কি, সত্য পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। ত্রিপিটক, সত্য পিটক হচ্ছে কি, এটির মধ্যে সবচেয়ে বৃহত্তম অংশ। একে বৌদ্ধ ধর্মের কি এনসাইক্লোপিডিয়া বলা হয়। এনসাইক্লোপিডিয়া মানে এমন একটা পুস্তক যেখানে আমাদের কি সমস্ত তথ্য পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সূত্র পিটকের মধ্যে সবকিছু তথ্য পাওয়া যায় মানে ওই বৌদ্ধ ধর্ম সম্পর্কে, তার জন্য এটাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া অফ বুদ্ধিজম। বিনয় পিটক রয়েছে কি, বিনয় পিটক হচ্ছে ক্ষুদ্রতম অংশ। এতে বৌদ্ধ ভিক্ষু ও প্রচারকদের মানে পালনীয় নিয়ম কানুন, যে মানে কি কি ফলো করতে হবে একটা বৌদ্ধ ভিক্ষুক হতে গেলে, সেটা আমাদের লেখা রয়েছে। অভিধম্ম পিটক, এতে কি বলা হয়েছে, এতে বুদ্ধের শিক্ষার দার্শনিক যে দিকগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তাহলে আমাদের বৌদ্ধ গ্রন্থ হয়ে গেলো, জৈন গ্রন্থ হয়ে গেলো, ঠিক আছে। এবার আমরা দেখবো যে আমাদের ব্রাহ্মণ গ্রন্থগুলো রয়েছে সেগুলো। এই ব্রাহ্মণ গ্রন্থগুলি আমরা কমপ্লিট করলেই আমাদের ক্লাস মানে আজকে এটুকুই রাখবো আমরা, ঠিক আছে। যেহেতু ক্লাস লং হয়ে যাচ্ছে, আমাকে ফোনও করলেও আমার ক্লাসে যেতে হবে, ঠিক আছে। আমার টিউশন পড়ানো আছে, তোমাকে টিউশন পড়াতে যেতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখে নিব আমরা বেদ। বেদ যে আমার রয়েছে, বেদ তিনটা ছিল আগে, ঠিক আছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। পরে কিন্তু আমাদের অথর্বেদকে লেখা হয়, তার জন্য এটাকে নিয়ে আমাদের এখন 4টা বেদ রয়েছে। তার এই 3টা বেদকে কি বলতো, ত্রিবেদ বা ত্রৈবেদ বলা হয়, বা মানে এই যে ত্রৈবেদ বলা হতো, ঠিক আছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ঠিক আছে। এবার এই বেদগুলোকে আবার ফার্দার মানে কি এদের উপবেদে ভাগ করা হয়েছে। তাহলে ঋগ্বেদের হচ্ছে কি, ডাইরেক্ট মনে রাখবে এখানে আয়ুর্বেদ, ঋগ্বেদের হচ্ছে আয়ুর্বেদ, সামবেদের হচ্ছে গন্ধর্ববেদ, যজুর্বেদের হচ্ছে ধনুর্বেদ, আর অথর্ববেদের হচ্ছে শিল্পবেদ। তাহলে ঋগ্বেদের মানে উপবেদ হচ্ছে কি আয়ুর্বেদ, সামবেদের হচ্ছে গন্ধর্ববেদ, যজুর্বেদের হচ্ছে ধনুর্বেদ, আর অথর্ববেদের হচ্ছে থেকে শিল্পবেদ। এগুলোকে মনে রাখবে। এবার এই যে মানে বেদগুলো রয়েছে, এদের যে পুরোহিত গুলো রয়েছে, এদের যে প্রিয়েস্ট গুলো রয়েছে, এই ব্যক্তি যে মানে ঋগ্বেদকে পড়েন, ওই ব্যক্তিকে কি বলা হয়, হোত্রী বলা হতো। কি বলতো, হোত্রী। সামবেদের যে পুরোহিত রয়েছে তাকে বলা হয় উদ্গাথা, আর যজুর্বেদের হচ্ছে অধরিয়, আর অথর্ববেদ হচ্ছে কি ব্রাহ্মা। তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে। তাহলে হোত্রী, উদ্গাথা, অধরি, ব্রাহ্মা, এভাবে মনে রাখবে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে RSYA, ঠিক আছে, রাশিয়া। তাই এভাবে মনে রাখতে হবে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই মানে সিকোয়েন্সে মনে রাখবে, এইগুলো অটোমেটিকলি মনে থাকবে, হোত্রী, উদ্গাথা, অধরি, ব্রাহ্মা, ঠিক আছে। এবার এই যে মানে ব্রাহ্মণ গ্রন্থ, এই যে ঋগ্বেদ সম্পর্কে কিছু গ্রন্থ রয়েছে, এই ব্রাহ্মণ গ্রন্থগুলোকে কি বলা হয়, ঐতরীয় কোস্তকি হচ্ছে আমাদের ঋগ্বেদের জন্য, আর পঞ্চবিংশ হচ্ছে আমাদের সামবেদের জন্য, আর তৈতরীয় শতপথ হচ্ছে আমাদের কিসের জন্য, যজুর্বেদের জন্য, ঠিক আছে। আর অথর্ববেদ হচ্ছে আমাদের কি গোপদ, ঠিক আছে। এবার আয়ুর্বেদ যে সংশ্লিষ্ট ঋষি রয়েছে, যা প্রিয়েস্ট রয়েছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় প্রজাপতি। আর গন্ধর্ববেদের বলে নারদ, আর ধনুর্বেদের হচ্ছে বিশ্বমিত্রা, আর শিল্পবেদের হচ্ছে কি বিশ্বকর্মা। এগুলোকে তোমরা লার্ন করে ফেলবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কি বেদ সম্পর্কে আমরা কিছু ধারণা নিব, তারপর ক্লাসটা এখানে কমপ্লিট করার চেষ্টা করব। বেদের সাধারণ পরিচিতি দিকে দেখো, বেদকে আমাদেরকে অপরূষীয় বলা হয়। অপরূষীয় মানে হচ্ছে কি, যেটা মানুষের তৈরি নয়, ঠিক আছে। এটা হচ্ছে মানে ঈশ্বরের বাণী, এটা কোনো মানুষ দ্বারা সৃষ্ট নয়, তার জন্য কি অপরূষীয় বলা হয়, ঠিক আছে।
এবার বেদের সংকলন কারা করেছিল? বেদের সংকলন করেছিল আমাদেরকে বেদব্যাস নামে পরিচিত একজন ব্যক্তি। তার তার ফুল নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। ঠিক আছে, বেদ সংকলন করেছিলেন। এবার বেদকে ত্রিবেদ বলা হয়, সেটা বলে দিচ্ছি আমি। তারপর হচ্ছে কি ঋগ্বেদ সম্পর্কে জানবো। দেখো ঋগ্বেদের টোটাল মানে ঋগ্বেদে যেমন কি আমাদের চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের মতো ওখানে মন্ডল রয়েছে। কটা মন্ডল রয়েছে? 10টি মন্ডল রয়েছে, এবং সেখানে কটি শ্লোক রয়েছে বা হেমস রয়েছে, সুক্ত রয়েছে। এটাকে সুক্ত বলি, এখানে ইংলিশে বলা হয় হেম। ঠিক আছে, হেমস। তাহলে কটা হেমস রয়েছে? 1028টা, 1028 মনে রাখবে। তাহলে 10টি মন্ডল, 1028টি হেমস রয়েছে, এবং 10,580টি শ্লোক রয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ। এখানে গায়ত্রী মন্ত্র রয়েছে আমাদের। ঋগ্বেদের 3য় মন্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে, যা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। ঠিক আছে, এবার শূদ্র শব্দের উৎপত্তি মানে ঋগ্বেদের 10ম মন্ডলে পুরুষ সূক্তে প্রথম পাওয়া গেছিল। ঠিক আছে, তাহলে এই মানে 10th মন্ডল যে রয়েছে, সেখান থেকে আমাদের কি পাওয়া যায়? প্রথম পুরুষ সূক্ত শব্দটি পাওয়া যায়, বা শূদ্র কথাটি পাওয়া যায়। মানে এখান থেকে আমাদের যে কাস্টিজম সিস্টেমটা হয়, সেটা এখান থেকে পাওয়া যায়। মন্ডলগুলো যদি দেখি আমরা, 2য় এবং 7ম মন্ডলকে সবচেয়ে পুরাতন মানা হয়। এই যে মানে মানে লেখে চলে গেছেন ওরা, এবার এগুলোকে কম্পাইলেশন করা হয়েছে। তাহলে 2য় এবং 7মকে কিন্তু প্রথমে কম্পাইলেশন করা হয়েছিল, তার জন্য এটাকে ওল্ড বলা হয়। আর প্রথমটা আর 10 নম্বরটা কিন্তু সবচেয়ে নতুন বলা যায়, এটা কিন্তু পরে কম্পাইল করা হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথমটা আর 10 নম্বরটা, এই দুটো হচ্ছে মানে কি নিউলি। ঠিক আছে, আর ওল্ডেস্ট হচ্ছে কি 2 and 7। আর নবম নবম দশ নবম যে মন্ডল রয়েছে, সেটা আমাদেরকে সোম দেবতার জন্য মানে মানে ফেমাস রয়েছে। তাহলে সোম দেবতার চর্চা রয়েছে কোন মন্ডলে? নবম মন্ডলে। এই হলো আমাদের ঋগ্বেদ। সামবেদে যদি দেখি আমরা, তাহলে সামবেদে রয়েছে আমাদের কি সঙ্গীতের। আমাদের ভারতবর্ষে যে সারেগামা পাধানিসা যে সপ্তস্বর রয়েছে, সপ্তস্বরের কিন্তু উৎস বলা যায় এই আমাদের সামবেদ থেকে বলা যায়। ঠিক আছে, ভারতের সঙ্গীতের উৎস, বা একে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনকও বলা হয় সামবেদকে। ঠিক আছে, এখানে মন্ত্রগুলো লাগবে না, ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদেরকে সারেগামা পাধানিসা আর শাস্ত্রীয় সঙ্গীতের জনক বলা হয় সামবেদকে। যজুর্বেদ যে রয়েছে, যজুর্বেদ হচ্ছে আমাদের কি যে যজ্ঞ ও আচার, মানে বিভিন্ন রকম যে যজ্ঞ হয়, নিয়মগুলো হয়, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। ইট ইজ পার্টলি প্রোজ এন্ড পার্টলি ভার্স, মানে কিছু ওরতে গদ্য রয়েছে, কিছু আমাদের কি রয়েছে? পদ্য রয়েছে। ঠিক আছে, উভয় রতিতেই কিন্তু লেখা হয়েছে। আর এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শুক্লা যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণা যজুর্বেদ। ঠিক আছে, একটা হচ্ছে শুক্লা, একটা হচ্ছে কৃষ্ণা। শুক্লা আর একটা হচ্ছে কৃষ্ণা। নাও এবার দেখে নেবো আমরা লাস্ট যেটা বেদ রয়েছে, অথর্ববেদ বা লৌকিক আচার। ঠিক আছে, এটি সবচেয়ে শেষে রচিত হয়। এখানে আমাদের কি এতগুলো মন্ত্র রয়েছে, 5,987টার মধ্যে রয়েছে। এখানে জাদু, টোনা, বশীকরণ, চিকিৎসার আলোচনা করা হয়েছে। তাহলে জাদু, টোনা, বশীকরণ কোন নিচে রয়েছে? অথর্ববেদে রয়েছে। ঠিক আছে, এবার এতে প্রাচীন ভারতীয় ভেষজ চিকিৎসা বা আয়ুর্বেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিন্তু এই অথর্ববেদে। ঠিক আছে, হ্যাঁ, এই বেদে সভা ও সমিতিকে প্রজাপতির 2 কন্যা বলা হয়েছে। ঠিক আছে, এখানে আমাদের ক্লাসটাকে আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার আমরা থার্ড ক্লাসে এই মানে যে পরবর্তী স্টেপগুলো রয়েছে, পরবর্তী বিভিন্ন রকম মানে বুকস গুলো রয়েছে, বিভিন্ন রকম মানে গ্রন্থগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো। আই হোপ ক্লাসটা ভালো লেগেছে। আর আমার ক্লাস রয়েছে বলেই আমি এখন ক্লাসটা এখান থেকে এন্ড করছি। আবার আমরা আসবো নতুন ক্লাস নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। এগুলোকে ভালো করে ভিডিওটাকে পজ করে লার্ন করে ফেলো, বা খাতায় লিখে ফেলো। আর নোটটা চাইলে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আমাদের সেই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে।